বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি সেই যে একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে ঢাকার আলাপগুলো আমার পরে আসতেছে। আমি এখনো গ্রামের আলাপগুলোই করতেছি আপনাদের সামনে, যে কি কি করছি, যুদ্ধের সময় কি কি করছি, কিভাবে যুদ্ধগুলো করলাম, কোন কোন জায়গায় উল্লেখিত কিছু কিছু জায়গার নাম আনতেছি, যেগুলো খুব কঠিনভাবে যুদ্ধ হয়েছে সেই সব জায়গাগুলো। যাই হোক, আমাদের ওই যে হেডকোয়ার্টারতে বাইকের আমাদের একটা পূর্ব দিকে, আমাদের হেডকোয়ার্টার থেকে পূর্ব দিকে 10 মাইল দূরে নিয়ে একটা পাক সেনা ক্যাম্পের সামনে আমাদেরকে হাইড আউট করে দিল বা ক্যাম্প করে দিল। আমার ভিডিও এখন এখান থেকে শুরু চালু এলো যে আমরা এখন এই রিজার্ভ ফৌজ থেকে বাইরে আমাদের একটা স্থায়ীভাবে একটা ক্যাম্প করে দিল গারোবাড়িতে। বর্ডারে জায়গা খালি ছিল, বাড়ি ছিল, ওই খালি গারোবাড়িতে ক্যাম্প করে দিল, সেখানে থাকি। আর আমাদের একটা সামনে যে পাকসানা ক্যাম্প, এদের সাথে আমাদের তাদের কাউন্টার, এরা এদিকে আসতে রইলে ফিরাবো বা আমরা ওদেরকে আক্রমণ করবো, রেগুলার এটি হলো আমাদের কাজ। এখন আগে যেমন বড় বড় ফাইটে নিয়ে গেছে, এখন আমাদেরকে এই জায়গায় দিচ্ছে যে টুরিস্টেও থাকবো, আবার ফাইটও করতে হবে। ওরা 12টার দিকে ঢুকে ওদেরকে রুকাইতে হবে। এই গল্পটা শোনানোর জন্য দেখেন যুদ্ধ কত ভয়াবহ অবস্থা ছিল, কত কঠিন অবস্থা ছিল। আহা, কত কাঁদছি যে আল্লাহ কখন যেন মারা যায়। মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, কাউরে দেখি না। জঙ্গলের ভিতরে থাকি, রাইতুলে বাইরে যুদ্ধ করে আবার রাত্রে ব্যাক করে আবার জঙ্গলে থাকি। শরীরে গা হয়ে গেছিল, শরীরের ভিতরে গা হয়ে গেছিল। যুগ জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে যোগ থাকতো, চীনা যুগ এরমভাবে ধরতো। ঘুমের ভিতরে অনেকের যুগে খায়া যুগ যখন পড়ে যেত, রক্ত পড়তেই থাকতো। তাহলে বুঝেন স্বাধীন কাকে বলে। আমি আজকে অনুরোধ করব, যারা তরুণ তরুণী, যুবক যুবতী, মধ্যবয়সী, যাদের বয়স এখন 60 বছর, তাদের এই ধরনের যারা আছেন, একদম 5 বছর থেকে 60 বছরের ভিতরে যারা আছেন বাংলাদেশি বাঙালি ভাই বোন, সবারই অনুরোধ করব আমার এই লাইফ হিস্টোরিগুলো দেখার জন্য। দয়া করে আপনারা দেখবেন আমার সম্পূর্ণগুলো ভিডিও, যখনই সময় পান একটা করে দেখবেন। আমার এটাতে কিন্তু অনেক কিছু পাবেন। একটা হলো মা বাবার সাথে কিভাবে চলা, মা বাবার থেকে কিভাবে দোয়া নিয়ে বড় হওয়া যায়, সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিভাবে মানুষের কাছে সম্মান পাওয়া যায়, কিভাবে আল্লাহ তাকে রহমত করে, এইসব আমার গল্পই পাবেন। আমি স্বয়ং সাক্ষী, চাক্ষুষ, আমি সেই প্রমাণিত সাক্ষী। আল্লাহ আমাকে কিভাবে আমার মুরব্বীদের দোয়ায়, মানুষের দোয়ায়, সমাজের লোকের দোয়ায় কিভাবে আমার কোথায় কিভাবে আনছে গ্রাম থেকে। যাক, সেই যে ক্যাম্পে গেলাম, আমরা একটা আরাম পাইলাম, মানে আমাদের স্বাধীন মাত্র একটু এদিক ওদিক ঘুরতে পারি। আমাদের ক্যাম্পের চতুর্দিকে কিন্তু আমাদের ডিউটি আছে, সেন্ট্রি থাকে। কেন কোন সময় আবার পাকিস্তানি ফৌজরা এসে আক্রমণ করে, ডিউটি দূরে ডিউটি দিয়ে রাখি। মনে করেন 300 গজ 400 গজ দূরে আমাদের ডিউটি আছে। কে কোন দিক যায় না যায়, ওই একজন ডিউটি যায়, শিফটি বাই শিফটি। যখন 5 ঘন্টা 8 ঘন্টা এরকম ডিউটি করবে, আরেকজন যাবে, সে আসবে ক্যাম্প থেকে, এইভাবে। তো পরের দিন থেকে আমাদের এই ডিউটিটা চালু হয়ে গেল ইনশাল্লাহ। আমরা ওই ওদেরকে দেখার জন্য একদম বাংলাদেশের বর্ডারের কাছে, ভারতের ভিতর দেয়া ওদের ক্যাম্প দেখা যাচ্ছে একদম। ওরা হাইটে এদিক ওদিক যায়, তাও দেখা যাচ্ছে। আমরা একটা পাহাড়ের উপরে একটা কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছে ছোট্ট করে একটা মাছাং মারলাম পাহাড়ের উপরে। ওখান থেকে কি করবো, এদের ওপি ডিউটি বলে। ওপি ভালো করে বুঝবেন, ওপি ডিউটি বলে। এই ওইখানে আমাদের ডিউটি হবে, যে উপরে যাবে তার কাছে দূরবীন থাকবে, আর যারা নিচে থাকবে তার কাছে রাইফেল থাকবে। আর যে উপরে যাবে তার রাইফেলও নিচে রেখে যাবে, ওর কাছে দূরবীন থাকবে। ওই দূরবীন দিয়ে দেখবে কোথায় শত্রু আছে না আছে, কাছাকাছি কেউ আইছে নাকি, বা ওই ক্যাম্পের ভিতরে শত্রুরা কি করতেছে, এই রিপোর্ট গুলা তৈরি করা, বা আমাদের ক্যাম্পে এগুলো পাঠানো, খবরাখবর। ধরে নেন আমাদের এই ডিউটি ওখানে শুরু হইলো এইভাবে। হঠাৎ করে ওই দিন বিকালে, এই 2 দিনের দিনে বিকালে 4টার দিকে কিছু একজন লোক দৌড়ে এসে আমাদের খবর হলো কি হয়েছে,
আমাদের ক্যাম্পের থেকে 1 কিলোর কাছাকাছি জায়গা পূব দিক থেকে ঘুরে, পূব দিকে একটা গ্রাম ছিল ওদের পাকসানা ক্যাম্পের পূব সাইড দিয়া, ওই গ্রাম ধরে হাইটে আইসা ভারতের সীমান্তরে ঢুকছে। দুইটা গরু নিয়ে হাঁটা দিছে। তো খবর করছে মানে আমরা দৌড়ে গেলাম অস্ত্রপাতি নিয়ে, কিন্তু ওরা কিন্তু এই লোকের গরু নিয়ে যাইতেছে চালিয়া, ওরা বাংলাদেশের ভিতরে ঢুকিয়েছে। হ্যাঁ, কমসে কম 20-30 জন। এখন আমরা কি করবো, তারপর আমরা ফায়ার শুরু করে দিলাম। ফায়ার করলাম, ওরাও ফায়ার করতেছে আর যেতেছে। গরু কিন্তু লয়ে গেল গা, গরু আর রাখতে পারলাম না, এখন বাংলাদেশের ভিতরে ঢুকিয়েছে, ওদের আওতায় চলে গেছে, ক্যাম্পের আওতায়। ওই দিন ওদের সাথে এই যে ফাইটিংটা, আমাদের পাড়ায় 1-1.5 ঘন্টা পর্যন্ত আমরা ফাইটিং করলাম। ওই ক্যাম্পের উপরে আক্রমণ শুরু করছি। করার পরে ওই দিন ওখানে এইভাবে ফাইটিং করলাম, কিন্তু ওখানে আমরা আটকাইতে পারলাম না, মারতে পারলাম না, ওরা সেভে চলে গেছে। এখন আমরা চিন্তা করলাম যে এরা তো খুব খারাপ কাজ করতেছে, এরা ভারতের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিস টিনিস লুটপাট করার চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, আমাদের কী করলাম, আমাদের ডিউটিটা আরও অন্যদিকে বাড়াই দিলাম। যেমন এখানে গাছের উপরে এরা আছে, এটা থাকবে, অন্যদিকে আরও কিছু দূরে দূরে আর 2টা ডিউটি লাগাই দিলাম আমরা। আসতে চাইলে যেন খবর ডাকিয়ে পাই আমরা, এরকম। যাক, ওই দিন এই ফায়ারিংটা করলাম আমরা। এই খবরটা আমাদের যে ক্যাম্পটা ছিল, আমাদের ক্যাম্পে থেকে 2 কিলো পিপ সাইডে বিএসএফ ক্যাম্প ছিল, ভারতের বিএসএফ ক্যাম্প। ওরা এই ফায়ার আওয়াজ পেয়ে ওখান থেকে আসছে, সুবেদার সাইকেল দিয়ে আসছে, পাহাড় রাস্তা তো, সাইকেল দিয়ে আসছে। আইসা আমরা যেখানে ফায়ারিং করছি এই জায়গায় আসছে। আইসা কারা ফায়ারিং করলো এই খোঁজ খবর নিল, তখন আমাদের ক্যাম্পে আসলো। আমরা তখন 2টা ব্যাক করে আসছি, আমাদের ক্যাম্পে আসলো, এখানে কয়জন আসছি না আসি কি ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা টিজ্ঞাসা করলো, খোঁজ খবর নিল। হ্যাঁ, আমাদের কাছে কী কী অস্ত্র টস্ত্র আছে সব জেনে গেলো, আর বললো যদি দরকার হয় আমরা খবর দিলেই চলে যাবে ওই জায়গায়। এই অবস্থায় ওনার সাথে কথাবার্তা বলার পর উনি চলে গেলো। আমরা গুজর করে খাইয়া দেয়া বাস একটু রেস্ট নিলাম পরে ওই যে বাড়ির মালিক, যে বাড়িতে আমাদের ক্যাম্প করে দিছে, গারো উপজাতি আর কি, আসছে, খুব বুড়া বয়স্ক, 100 বছর, কিন্তু একটু হালকা একটু বোঝা হয়েছে এটা আসছে। আইসা দেখতেছে তার বাড়িতে আমাদেরকে দেখে নির্দেশ দিয়ে গেল কি যে তোমরা এখানে থাকবা, কিছু বাংলা করতে পারে, থাকবা ভালো কথা। এই যে আমার বাড়ির চতুর্দিকে যে গাছগুলা দেখতেছে, গাছগুলো সব আমার ওষুধের গাছ, ওষুধ। তখন আমরা বললাম এটা কী ধরনের ওষুধ, কী কী উপকার হয়? তখন বললো এই যে তোমরা আসো, এই যে ঘরের ভিতরে ঢুকছো, এটা কি জানো? এটা মেডিকেল, আমার মেডিকেল, সরকার লাইসেন্স দিছে আমাকে। আমি তোমার যদি গুলি লাগে, আমি তোমার ওখানে তোমার মেডিকেল যেতে পারেন, তোমার এখানে রেখে আমি তোমার চিকিৎসা করে ভালো করে দেবো। এই ওষুধ আমার এই বাড়িতে আছে, গাছ। আচ্ছা, আরেকটা বললো আচ্ছু বলতাম, আচ্ছু মানে নানু, ওই গারো ভাষায় আচ্ছু বলতাম, নানারে আচ্ছু বলে, ওই গারো হতে শিখছি। তোমার এই আঙুলটা এনে কাইটা আবার আমি জোরাতে দিই, তাহলে বুঝবা কেমন কবিরাজ আমি। তো আমরা তো ভয় পেলে আমার কয় কিটা, তো ওই যে অন্য কারো হ্যাঁ ঠিকই বলছে। হ্যাঁ, প্রথম যখন শিখছে তখন এই যে একটা জানোয়ারের বাচ্চারা 2 ভাগ করে, এটার আবার মাঝখান দিয়ে আবার যুগ করে এই গাছ দিয়ে পেঁচা বাঁধতে আবার ভালো করে দিচ্ছে, তারপরে লাইসেন্স পাইছে। আমাদের বলতেছে যে তুমি যদি বলো আমি তোমার একটা ওষুধ দেবো, ওটা তোমার সাথে রাখবা, ওই গুলি তোমার ভিতরে ঢুকবে না, ওরা গুলি করে ওরা তোমার চামড়ার সাথে বাইচা থাকবে, ভিতরে ঢুকবে না। আর তুমি যদি গুলি করতে যাও, তোমার রাইফেল তো গুলিটা বাইরেও না, রাইফেলের ভিতরে আটকে থাকবে, তাহলে লাভ হইলো কি? যদি ওইটা হইতো যে না তার গুলিটা আমার তোমার ওষুধে ফিরে গেল, তাহলে ঠিক ছিল। আমি গুলি করতে যদি না পারি, আমার তো আটকে থাকে, তাহলে তো শত্রু আমি মারতে পারলাম না। তাহলে দাদা না এটা আমাদের দরকার নাই, যাও। কথাবার্তা বললো ওদিন, এভাবেই করলাম। করার পরে আমাদের খাবার দাবার হইলো, রেস্ট হইলাম, গোসল করলাম। পাহাড়ের ঝর্ণা ছিল সাইডে দেয়া, ওই ঝর্ণায় গোসল করতাম। পাহাড়ের পানি দেন না, একদম টলটলা পরিষ্কার পানি বাড়িত পাহাড়ের পাত্রের ঝর্ণার থেকে,
সেখানে গোসল করতাম, কাপড় ধুইতাম, কত আনন্দ। তখন যুদ্ধের কথা মনে থাকতো না, যখন জন্নাত যেতাম গোসল করতে, হ্যাঁ, তখন মনে থাকতো না যুদ্ধের কথা। আবার এসে খাইয়া দেয়া যখন একটু রেস্ট নিতাম তখনই যুদ্ধের কথা মনে হইতো, কোন দিক দিয়ে যেন আবার কোনটা চলে যায়, কোন দিক দিয়ে নিয়ে আক্রমণ করে, এরকম। এই যে যুদ্ধের ব্যাপারগুলো দেখেন কেমন কঠিন ব্যাপার, আর ওরা কেমন খারাপ ছিল, এটা আমার কথা থেকে বুঝতে পারবেন। আর অনুরোধ করব যে আমরা এই যে এত কষ্ট করে দেশটা স্বাধীন করেছি, এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার নিজের সম্পদের জন্য না। আমাদের কিন্তু কোনো সম্পদ নাই, নিজের বাড়ি নাই, তার জন্য আফসোস নাই। আফসোস হলে একটাই, যে আমরা দেশ স্বাধীন করে দিছি আপনাদের, আপনারা আমাদেরকে একটু সম্মান করবেন, আমাদেরকে সরকার যেন একটু ফেসিলিটি দেয়। আর এই যে বর্তমান মুক্তিযোদ্ধাদের অপমানজনক কার্যকলাপ করে, এদিকে সরকারের কাছে আপনি জানাবো, আমি সরকার কাছে অনুরোধ করব যেন মুক্তিযোদ্ধাদের সম্মানহানি না হয়, মুক্তিযোদ্ধারা যেন সম্মান করে মানুষ একটু কথা বলে, সেদিক যেন সরকার খেয়াল রাখে। এই যে কিছু মুক্তিযোদ্ধাদের অপমান করছে, তাদের বিচার তদন্ত করে তাদের বিচার আওতায় আনার জন্য অনুরোধ করে আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য বলে অনুরোধ করে আমি এখান থেকে আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।